স্থানটির নাম যন্তর মন্তর। যন্তর মন্তর দিল্লির একটা খুবই জনপ্রিয় স্থান। এখানে অনেক মুভি হয়েছে। নামটাও কিন্তু অদ্ভুত, এবং সেখানেই আজকে ভারতের যেই আন্দোলন, ভারতের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। সেখানে বিরোধী দলীয় নেতারা যুক্ত হয়েছেন, এবং সর্বশেষ যে খবর পেলাম সেখানে সরাসরি না, কিন্তু একটু পরোক্ষভাবে হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক ধরনের আলোচনার ডাক দিয়েছেন। জানি না এখন পর্যন্ত কী অবস্থা। এবং একই সাথে আমরা যেটা দেখেছি যে এই যে আন্দোলনের সাথে দারুণভাবে মিল আছে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল 24-এর, নেপালের, শ্রীলঙ্কার, মানে মিল আছে, দারুণভাবে মিল আছে। একইভাবে বাংলাদেশে আমরা দেখছি যে হঠাৎ করেই রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়ছেন, তাই পদত্যাগ করতে পারেন, এই ধরনের খবর মিডিয়াতে দেয়া হলো, কিন্তু কে বলছেন, কারা বলছেন, এই সোর্স পেলাম না, কিন্তু আমরা মিডিয়াতে এটি প্রচার করে দিলাম। অর্থাৎ পদত্যাগ করুন না করুন তার উপরে চাপ চলে গেল এক ধরনের। এবং একইভাবে আরেকটি বিষয় নিয়ে আসা হয়েছে, সেটি হলো গাজী নজরুল ইসলাম। গাজী নজরুল ইসলাম তিনি একজন বয়স্ক সংসদ সদস্য। তার রাজনৈতিক ইতিহাস, তিনি জাসদ থেকে জামাত ইসলামীর রাজনীতিতে আসেন, তিনি মুক্তিযুদ্ধও করেছেন। তিনি ঠিক এই বয়সে এসে একজন তরুণীর সাথে কেন এতটা মানে খুবই আপত্তিকর জায়গায় আসলেন, এবং একজন এমপি হয়েও যিনি বুঝলেন না যে এখানে ক্যামেরা থাকতে পারে, সেই বিষয়টিও একটি ভাবনার বিষয়। এবং একইভাবে একটি ছবি আমার মনে পড়ে যে নির্বাচনের আগে তিনি একটি পর্দা দিয়ে কথা বলছিলেন নারী ভোটারদের সঙ্গে। এই সব কিছু মিলিয়ে আমি আজকের যে বিষয়, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা আজকের বিষয় রেখেছি পদত্যাগ, বাংলাদেশ ও ভারত। ভারতে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি উঠেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে, এবং সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে। আমরা আজকে স্বাগত জানাই রাশেদ খান। আমরা আগে নেতা হিসেবে জানতাম, আমরা দারুণ জাদ্রেল নেতা হিসেবে দেখেছি, এখন তো পদবি বদল হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। আপনাকে অভিনন্দন নতুন পদে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং সামান্তা শারমিন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আপনাকে অভিনন্দন। দর্শক শিরোনাম দেখে আসবে, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নির্বাচন। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিয়ে সিইসি স্পিকারকে জামায়াতের চিঠি। গণভোট অবৈধ হলে সংসদ অবৈধ, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তরিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আঞ্চলিক স্থিতিশীলতা প্রত্যাশী বাংলাদেশ। এবং ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে নতুন মাত্রা। দিল্লি ছাড়াও বিভিন্ন রাজ্যে বিক্ষোভ সংঘর্ষ রূপ নিচ্ছে সর্বভারতীয় আন্দোলনে। দর্শক শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। রাশেদ খান, আমরা মোটামুটি রাষ্ট্রপতির পদত্যাগের কথাও শুনছি, গুঞ্জন হোক আর যেটাই হোক, যেটি বললাম যে আমরা কোনো সূত্র ছাড়াই কিন্তু আমরা কনভেনশনাল সব মিডিয়া এটা প্রচার করলাম, যদিও স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন তিনি এটি জানেন না, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যেটি রাশেদ খান, আপনি কি জানেন যে কি অসুখে অসুস্থ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি পদত্যাগ এতদিনে করতে চাইলেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে অস্বস্তি আমারও আছে, আপনারও আছে। আমি কি অসুখে অসুস্থ বলেছি? আমি সেখানেই যাব। এখন এই অস্বস্তি থাকার পরেও আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সম্ভবত মুখপাত্র আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপদেষ্টা মাহফুজ আলম,
মোটামুটি তারা শপথ দিয়েছিল। এই শপথ দেওয়ার কারণে আসলে এই রাষ্ট্রপতি আসলে থেকে গেল। যদি তাকে সরিয়ে আমাদের ছাত্র উপদেষ্টারা, আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিতে পারত, তাহলে এই ধরনের প্রশ্ন নিয়ে আসলে আলোচনার কোনো প্রয়োজন ছিল না আজকে। বা তিনি কি অসুস্থ হয়ে পদত্যাগ করছেন নাকি তাকে সরে যেতে বলা হয়েছে, আসলে কি সেটা নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা আজকে হতো না। তো এই ভুলটা মূলত আমাদের ওই সময়কার উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ছাত্র উপদেষ্টা সবাই করেছিলেন। এরপরে আসি, দেখেন আমরা অবশ্যই যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চেয়েছিলাম যে একটা বিপ্লবী সরকার হলে ভালো, যেহেতু এটা অভ্যুত্থান হয়েছে, তো সেটিও কিন্তু তারা করে নাই। কিন্তু পরবর্তীতে সব দোষ বিএনপির। দেখেন ওই সময়কার বাস্তবতায় নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা যেটি চেয়েছে সেটি হয়েছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে আমাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আসিফ মাহমুদ অনুরোধ করে, বিএনপির মহাসচিব অনুরোধ করে নাই, বা আমি অনুরোধ করি নাই, বা অন্য কেউ অনুরোধ করে নাই। তার মানে ওই সময়কার ছাত্র নেতৃবৃন্দ যাদের আহ্বানে দেশের মানুষ নেমে এসেছিল, যাদের আহ্বানে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে সম্পৃক্ত হয়েছিল, ঠিক তারা ওই সময় একটা লিয়াজু কমিটি গঠন করেছিল 6 সদস্যের। সেই কমিটির পরামর্শে উপদেষ্টা পরিষদ গঠিত হয় এবং তারা হয়তো পরামর্শ দেয়, ঠিক আছে রাষ্ট্রপতিকে রেখে দিই, অন্যথায় আরেকটা ক্রাইসিস হতে পারে, নানান ধরনের প্রশ্ন উত্থাপন করে তারা শপথ নিয়েছিল। এইবার আসি যে ওই সময় যে তারা শপথ নেওয়ার পরে তারা মোটামুটি 6 মাস বা 7-8 মাস পর থেকে বলা শুরু করলো এই রাষ্ট্রপতি অবৈধ, আমরা মানি না, এই সংবিধান মানি না, সরে ফেলো, এই সেই নানান কথাবার্তা। আন্দোলনে গিয়েছিল। আমার কথা হলো যে আপনি আসলে মানে যে সংবিধান মেনে, যে রাষ্ট্রপতি মেনে আপনি শপথ দিলেন, সেটার আপনি ছুঁড়ে ফেলতে চান কীভাবে? তাহলে তো আপনাকে আগে ছুঁড়ে ফেলতে হবে। আপনার উচিত ছিল সেই সময় আগে পদত্যাগ করা, তাই না? আপনি সেটি করেন নাই। আপনি না করে আপনি নানানভাবে চাচ্ছিলেন যে উপদেষ্টা সরে যাক, এক। দ্বিতীয়ত হলো দায়টা আপনি নিয়েছেন। এখন প্রবলেমটা হলো যে বিএনপি আসলে ওই সময় কেন সমর্থন দিতে পারে নাই, কারণ ওই সময় রাষ্ট্রে একটি ক্রাইসিস ছিল, মানে রাষ্ট্রপতির পদত্যাগে। এক্স্যাক্টলি, রাষ্ট্রে একটি ক্রাইসিস ছিল। ক্রাইসিসটা কি? নির্বাচন আসলে মানে ভণ্ডুল করার চক্রান্তে উপদেষ্টাদের কয়েকজন এবং কতিপয় গুরুত্ব নেতা তারাও আসলে যুক্ত হয়েছিল, যেটি আসলে বিএনপি জানতো বা আমরাও জানতাম। আমি তো ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তো আমরা এই বিষয়টি আসলে জেনেছিলাম। বরং যে সকল উপদেষ্টারা নির্বাচনের পক্ষে ছিল তাদেরকে নিয়ে নানান ধরনের মানে কটূক্তি করা, ষড়যন্ত্র করা, এইগুলো ছিল। এখন ওই সময় যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে জামাতের পরামর্শে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হতো না এবং 5 বছরের আগে বাংলাদেশে নির্বাচন হতো না, তার নিশ্চয়তা কি? এটি তো হলেও হতে পারতো। কারণ তথ্য আপনার সাথে যুক্ত করি, আপনাদের উপর যে হামলাটা ছিল এগুলো কি এই যা বলছেন এগুলোর সাথে যুক্ত ছিল? এইগুলোর সাথে ওইটা যুক্ত কিনা সেটা তো আমি বলতে পারবো না, বাট আমি যতটুকু জানি সেটি নিয়েই বলি। ওই হামলার বিষয়ে আমি পরে আসবো। এখন যেমন দেখেন ওই সময় প্রশাসনকে জামাতিকরণ করা হয়, কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা আয়োজন করলো, নির্বাচনের আগে যে প্রশাসনের রদবদল হলো, ডিসি বলেন, এসপি বলেন, ইউনো বলেন, ওসি বলেন, অধিকাংশই জামাতের তালিকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল জামাতের পরামর্শে, শিবিরের পরামর্শে। আমি নাহিদ ইসলামকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে নাহিদ ইসলাম, এই যে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়োগ দেওয়া হলো শিবিরের পরামর্শে, তোমরা কি ওই সময় বোঝো না? ওই সময় কিন্তু নাহিদ ইসলামদের সাথে শিবিরের বা জামাতের ব্যাপক ক্লাশ, মানে একজন আরেকজনের বিরুদ্ধে বলছে। আপনার পাটোয়ারি সাহেব বলছে যে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, সংস্কার চায় না, ভণ্ডামি করছে, প্রতারণা করছে। নাহিদ ইসলাম বলছে যে আমরা আর যার সাথে যাই না কেন, আমরা জামাতের সাথে যাব না, 71-এর দায় নিয়ে আমরা জোট করব না। ওই সময়কার কথা আমি বলছি। ওই সময় আমি তাকে প্রশ্ন করেছিলাম, কারণ ওই সময় আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকার কারণে আমাদেরকে বিভিন্ন সময় জোটের জন্য ডাকা হচ্ছিল, যে কারণে ওই তথ্যগুলো আমি জানি। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে ভিসিটি মনে হয় একটা আলোচনাতেও বসেছিলেন এনসিপির সাথে। বসেছি, অসংখ্য আলোচনায় বসেছি। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তোমরা এইভাবে মানে অমুক ভিসিকে নিয়োগ দিলা, জানতা না? তো সে হাসছে এবং বলছে যে আসলে ওই সময় করার কিছু ছিল না, এরকম একটা সিগন্যাল সে দিল আর কি। তো যাই হোক, ওই সময় আসলে এটা নিয়ে আমার মনে হয় এনসিপি ওই সময় আফসোস করেছে যে আমরা কেন এত জামাতের কথা শুনলাম, আমরা কেন এইভাবে প্রশাসনে জামাতের লোকজন বসালাম। এই জন্য তারা হয়তো আফসোসের জায়গা থেকে তারা অনেক সমালোচনা করেছে। পরবর্তীতে নানান ইকুয়েশনে যেহেতু বিএনপির সাথে জোট করার কথা বা আলোচনা চলছিল, বিএনপি 4টা আসনের বেশি দিতে রাজি হয়, নিজেই ঘটনার সাক্ষী আমি নিজেই। আসিফ মাহমুদ মাহফুজ আলম পদত্যাগ করার আগে বিএনপির মহাসচিবের বাসায় গিয়েছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন, এগুলো কিন্তু একদম ওপেন সিক্রেট, সামান্তাপাও জানে। তো সব মিলিয়ে বিএনপির সাথে বনাবনি না হওয়ার কারণে মূলত এনসিপি জামাতের সাথে গিয়েছে। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন তো যেহেতু আসলে ওই সময় যদি রাষ্ট্রপতি আসলে নিয়োগ হতো, মানে তাকে পদত্যাগ করিয়ে জামাতের একজন রাষ্ট্রপতি হয়ে যেতে পারতো। এবং এখন যে আমরা কথা বলছি নির্বাচিত সরকারের অধীনে
এখন একটি নির্বাচিত সরকার আছে না, ঠিক এই সময় যদি মানে আমাদের যদি কথা বলা লাগতো তাহলে মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টই থেকে যেত। মানে যদি ওই সময় এই রাষ্ট্রপতি তাকে পদত্যাগ করিয়ে অন্য কোনো রাষ্ট্রপতি আসতো, মানে বিএনপির ওই সময় আসলে কোনো কথাবার্তায় আসলে ইন্টারিম গভর্নমেন্ট শুনতো না, নানান ধরনের বক্তব্য শুনেছেন। যেমন আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে গিয়ে বলেছে যে বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া কেউ নির্বাচন চায় না, বলে নাই? বলছে তো নাকি? সুতরাং তিনি যে বিএনপিকে ওই সময় অপছন্দ করছিলেন এটা তো সত্য, মোটামুটি তার আমাদের বক্তব্যের প্রধান মধ্য দিয়ে উপদেষ্টা প্রমাণিত বিএনপির হচ্ছিল। সাথে আলোচনাও করেছিলেন কিন্তু তারেক জি? রহমানের সাথে। না, সেটা তো পরে, যে সময় আসলে তিনজন উপদেষ্টা বলেছিল যে যদি আপনি যথাসময়ে নির্বাচন না দেন আমরা পদত্যাগ করব। তিনি এক ধরনের চাপেই নির্বাচনটা দিয়েছেন। আচ্ছা, তিনি যে মানে খুব আনন্দে হেসে খেলে মজায় নির্বাচন দিয়েছেন না, তিনি বাধ্য হয়ে নির্বাচন দিয়েছেন। এখন যে রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গটা বলে শেষ করবো। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি তো পদত্যাগ চাইলে করতে পারেন, এটা তার স্বাধীনতা। তিনি অসুস্থ নাকি অসুস্থ না, তিনি পদত্যাগ করতে পারেন, এটা একটা সিগন্যাল। আই থিঙ্ক এটা বিশ্লেষণ করলে আপনি বোঝেন। দেখেন, এখন যদি এই রাষ্ট্রপতি পদত্যাগ করে তাহলে এই রাষ্ট্রের সংকট হওয়ার খুব বেশি সম্ভাবনা নাই, যেহেতু আমাদের জামাত এবং এনসিপির বন্ধুরাও চাই, তাই না? আর মানে এমন কোন সময় আসলে ওই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া উচিত ছিল না, যে সময় সরিয়ে দিলে রাষ্ট্রে এখন একটা কি সংকট সৃষ্টি বিএনপিও হতো। চায় এরকম মনে করতে হ্যাঁ, পারি এখন আমি? স্বাভাবিকভাবে রাষ্ট্রপতিকে নিয়ে অস্বস্তি সবারই আছে, বিএনপির ঠিক আছে, আছে, ওকে, কিন্তু রাশেদ খান। রাষ্ট্রে একটি সংকট সৃষ্টি হতো, যে কারণে বিএনপি আসলে ওই সময় জামাতের যে আন্দোলন বা এনসিপির আন্দোলন ওটাকে সাড়া দিতে ঠিক পারে আছে, না। আমি আবার আসবো আপনার কাছে। রাশেদ খান তো ডিবেটের প্যারালাল যুক্তিতে সম্পূর্ণ আহ, অবস্থানটা এনসিপির বিরুদ্ধে নিলেন, যে এটা এনসিপির ইয়ে ছিল, আপনি এনসিপির নেত্রী এবং আমি আমি নেতা, আপনি এনসিপির নেতা। আমি সেই বিষয়ে যাব, এটি যুক্তি খণ্ডন করতে পারেন, কিন্তু তার আগে আপনাকেও বলি রাষ্ট্রপতি আসলে কি অসুখে অসুস্থ এটা আপনি জানেন কিনা? সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, মানসিক অসুস্থতা হতে পারে, রাজনৈতিক অসুস্থতাও হতে পারে, পলিটিক্যাল রেটরিক যদি আমরা বলি। কি অসুখে অসুস্থ আপনি জানেন কিনা? প্রথমত উনি ফ্যাসিবাদের অসুখে অসুস্থ, এটা অনেক দিন ধরেই, এটা যখন থেকে নিয়োগপ্রাপ্ত তখন থেকেই উনি এই অসুখে মানে অসুস্থ। মানে আওয়ামী লীগ তো একটা অসুখই, এটা তো আমাদের সোসাইটিতে সব কিছু সব জায়গা থেকে এটা প্রমাণিত। এটা মানে মানে এই অসুস্থতাগুলো ইউজুয়ালি খুব রাজনৈতিক হয়, মানে রাজনৈতিক অসুস্থতাই বলে এটাকে। তো এখন আমাদের প্রসঙ্গ তো আসলে অসুস্থতা নাকি পদত্যাগ করবে, এটা তো আমাদের সবসময় ছিল, তো তাকে গ্রেফতার করা হবে কবে? কারণ যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এবং দলীয় পদ ধারণকারী একজন সভানেত্রী হিসেবে আইনের আওতায় এসেছে এবং আইনের কাজ করেছে, রায় হয়েছে, তাহলে রাষ্ট্রপতি যিনি ছিলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, তো আমাদের পাওয়ার ব্যালেন্সে, যদিও পাওয়ার ব্যালেন্স থাকে না, কিন্তু দুইটাই তো পোস্ট। তো সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে গ্রেফতারটা কবে হচ্ছে, তার ব্যাপারে যেই মানে মামলা শুনানি এগুলো কবে শুরু হবে। সো সেই জায়গা থেকে আমাদের আলাপটা করতে হবে। এটা সংকট কোনো কিছুই নেই। যেমন আমরাও এটা নিয়ে অস্বস্তি, হ্যাঁ ঠিক আছে, সব মহলের অস্বস্তি আছে, অস্বস্তি কিন্তু গ্রেফতার পর্যন্ত যাবে না, মানে যায় না ইউজুয়ালি। অস্বস্তি দিয়ে আসলে পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের প্রমাণ আছে, আমাদের প্রমাণ সাপেক্ষে আমরা অপরাধীকে, আসামিকে আমরা গ্রেফতার করতে চাই। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের জাস্টিস সিস্টেমকে এনশিওর করার জন্য। বিশেষত পোস্ট জুলাই তো আমরা এগুলো আরও বেশি চাই। বিশেষত যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি থাকেন, জবাবদিহিতার জায়গায় যাদেরকে আনতে হবে, যারা আসলে দায়িত্বশীল জায়গা থাকে, এটা বেশি দরকার। এখন দেখেন, এই যে মানে একটা হচ্ছে যে দুইটা কাজ করতে পারি আমরা। এক হচ্ছে যে আমরা একজন আরেকজনকে মানে আঙ্গুল তুলে নিজের পক্ষটাকে সবচাইতে বড় করে তুলতে পারি। আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ হচ্ছে যে এখানে আর কি কি ছিল সেটা আসলে আমরা জনগণকে জানাতে পারি। এইগুলো ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা টিভি মিডিয়ায় কথা বলি, এগুলো তো মেথড জানানোর জন্য। আমি এই মেথডটার একটা সুযোগ নিই। বিএনপি তো আসলে 5 আগস্ট তার কাছে জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাব গিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে। আপনার যেটা আলাপটা আসে যে আসিফ ফোন করেছিল ডক্টর ইউনূসকে, তার মানে তো ছাত্রদের অনেক বড় স্টেক ছিল, ছাত্ররা এই মানে পুরো ক্যাবিনেট গঠন করেছে, এই ধরনের যে কথাটা। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, জাতীয় সরকার গঠনের সেই প্রস্তাব বিএনপি গ্রহণ না করার মতো কি কারণ ছিল?
যেমন ধরেন আপনি তো একটা মানে আপনার একটা অভ্যুত্থানের পরে এই পরিমাণ অর্থনৈতিক বৈষম্যের পরে আপনার তো রাষ্ট্র রিবিল্ডিং করতে হবে। রিবিল্ডিং তো আসলে কন্টিনিউয়াসলি একে অপরকে দোষারোপ করে বা একে অন্যকে বাধা দিয়ে তো এটা সম্ভব না। এটা তো একটা জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। ঐক্যমত্য প্রয়োজন যেখানে, সেখানে তো জাতীয় সরকারও প্রয়োজন। তো এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া হতে পারত। কেন তারেক রহমান বা বিএনপি এটা সাহস করতে পারলো না, এটা জবাব তাদেরকে ইতিহাসের কাছে দিতে হবে। এখন দেখেন এর পরবর্তীতে এই যে ছাত্ররা দোষ নিবে, অবশ্যই ছাত্রদের জায়গা থেকে আমারও অনেক সমালোচনা আছে, আমি বিভিন্ন সময় করেছি। কিন্তু কথাটা হচ্ছে যে যেগুলো আলাপটা আসে না, কিচেন ক্যাবিনেটে তো শেষ পর্যন্ত যে আলাপটা এসছে, কিচেন ক্যাবিনেটে কোনো উপদেষ্টাই তো এখন পর্যন্ত বলছেন না ওই ক্যাবিনেটের ছাত্ররা ছিল। কিচেন ক্যাবিনেট যেটা, ক্যাবিনেটে ছাত্ররা আছে কিন্তু কিচেন ক্যাবিনেট যেটা, যে আলাপটা বারবার তৌহিদ হোসেন মজুমদার বারবার, সেটা কোনটা? সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল এবং এটা থাকে। উনি কয়েকজন উপদেষ্টা নাম বলেছিল, আসিফ মাহমুদ, এটা তো পররাষ্ট্র উপদেষ্টা একদম সুনির্দিষ্ট করে বলেছিলেন এবং উনি নাম প্রকাশ করেননি। উনি একটা বলেছিলেন যে একটা ছবি আপনারা দেখতে পান একটা লনে বসা একজনের বাসায়, সেই ছবিটাকে আপনারা মাথায় রাখতে পারেন, এরকম একটা উক্তি উনি করেছেন। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মজুমদার একাধিক ইন্টারভিউতে এই কথাটা বলেছেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল এবং উনি এটাও বলেছেন কিচেন ক্যাবিনেট নাকি স্বাভাবিক, এটা থাকে একটা রাষ্ট্রে। তাহলে কিচেন ক্যাবিনেটে তো আসলে ছাত্রদেরকে আবার দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে এই জায়গাটা অস্বীকার করার মধ্য দিয়ে আমি কি এটা ধরে নিব কিচেন ক্যাবিনেট আসলে বিএনপির যারা স্টেক হোল্ডার তারা আসলে বহাল তবিয়তে ছিলেন বলে বিএনপি এটাকে এড়িয়ে যাচ্ছে বারবার, কিন্তু ক্যাবিনেটের কোশ্চেনটা আসে, কিন্তু পরবর্তীতে যে আমরা জানতে পারলাম কিচেন ক্যাবিনেট, সেটার প্রসঙ্গটা কেন আসছে না, এটার কারণটা কি? এখন ধরেন যে রাষ্ট্রপতি অপসারণের আন্দোলনের ওই পুরো একটু যোগ করি দর্শকের জন্য, মানে দুজনই তো দারুণভাবে পলিটিক্যাল রেটরিকের কথা বলছেন, যে তিনজন উপদেষ্টার চাপে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনে যেতে বাধ্য হলেন, যেটি রাশেদ খান বললেন, ওই লনে কি এই তিনজনই ছিল? লনের ছবিটা এখন আমার পুরোপুরি এখন মনে পড়তেছে না। আমি তো মনে হয় তিনজনের নাম বলেছি। আচ্ছা আমি একটু শেষ করি, আচ্ছা শেষ করুক, পরে আপনি নাম বলুন। একটু আসতেছি। রাষ্ট্রপতি অপসারণের আন্দোলনটা আমার মনে আছে, মানে এটার মধ্যে তো আমিও ছিলাম। রাষ্ট্রপতি আন্দোলনে মানে এই অপসারণের আন্দোলনে আমরা প্রত্যেকটা পার্টির কাছে যাচ্ছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা পার্টি এই বিষয়ে মানে একেবারে মানে তারা এটা চান না। কেন চান না এটার কোনো ব্যাখ্যা নাই। ওনারা মনে করছেন কনভেনশনাল পলিটিক্যাল দল যেগুলো ছিল, মানে কনভেনশনাল এবং আমরা আনকনফিডেন্ট, মানে অত বেশি মেইনস্ট্রিম না এরকম পলিটিক্যাল পার্টির কাছেও আমরা গিয়েছি, সবার কাছেই গিয়েছি, যাতে আমরা ওই যে জাতীয় ঐক্যমত যেটা আপনারা বলেন না যে ছাত্রদের তো দায়িত্ব ছিল সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এই কাজটা তো আমরা করেছি। এবং আমরা সেদিন ধরেন এই পুরো সময়টা একটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু আমার তো মনে পড়ে যে পার্টিগুলো সে সময় এই সাহসটা করে উঠতে পারেনি। এখন যখন পার্টিগুলো সাহস করে উঠতে পারে না, আপনি জানেন যে আমাদের দেশের সিস্টেমটা এরকম, জনগণের হুইলগুলো আসলে ভাগে ভাগে ভাগ হয়ে যায় এই পলিটিক্যাল পার্টিগুলোর উপরে। যখন পলিটিক্যাল পার্টিগুলো এই ধরনের ভীতু চরিত্রের হয় বা সাহসী চরিত্রের হয় না, সেই জায়গা থেকে কিন্তু আসলে জোর করে কোনো কিছু করা যায় না। এখন আমরাও তো জোর করে কোনো কিছু করতে চাই না, আমরা চাই যে ঐক্যমত, আমরা চাই কনসেনসাস, আমরা আসলে এই পদ্ধতিগুলোর বেশি জোর দিই। এখন ধরেন রাষ্ট্রের যে নির্বাচনের সময় যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসে যদি এমন হয় যে বলি আমরা যে একজন মানে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা নির্বাচন দিতেই চাচ্ছিলেন না, আবার দ্রুত দিতে চাচ্ছিলেন, উভয় পক্ষেই কথা আছে, কিন্তু যার ব্যাপারে কথাটা আসছে প্রধান উপদেষ্টার ব্যাপারে আমি অনেক 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 সমালোচনা করেছি। প্রধান উপদেষ্টা কেন গায়ে নিজের গরজে লন্ডন গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন, এই লজিকটা আমার এখনো পরিষ্কার না। কেন তাকে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন, মানে নির্বাচনের তারিখ তো প্রধান উপদেষ্টা ঠিক করেছেন। হ্যাঁ, প্রধান উপদেষ্টা বলেছিলেন তখন ফেব্রুয়ারি থেকে মার্চ এর মধ্যে হতে পারে। উনি একটা অ্যাপ্রক্সিমেট, উনি ধাপে ধাপে, এবং এটা নিয়েও আমি আমার উষ্মা প্রকাশ করেছি যে আমি মনে করি নেই ওনার এইভাবে কথা বলাটা কোনোভাবেই সমীচীন ছিল। উনি একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে আসা সরকারের প্রধান, ওনার উচিত ছিল কনভিকশন নিয়ে কথা বলা, ওনার উচিত ছিল প্ল্যান এবং রোডম্যাপ সাবমিট করা, তারপরে উনি বলবেন যে এইটা কাজ করতে আমার এতদিন সময় লাগবে, এটা কাজ করতে আমার এতদিন সময় লাগবে, আপনারা ডিসাইড করেন, তারপরে উনি জনগণের কাছে এটা ছেড়ে দিতেন। উনি এটা করেন নাই, উনি এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছেন। কিন্তু ধোঁয়াশার মধ্যে দিয়েও যখন মানে একটা পর্যায়ে কিন্তু এইটা ধোঁয়াশা ছিল না যে বিএনপির কাছ থেকে ডেট আনতে হবে। তো লন্ডনে যখন গেলেন এবং তখন দ্বিপাক্ষীয় বৈঠক করলেন, ওই দ্বিপাক্ষীয় বৈঠকটা আপনি দেখেন একটা অন্তর্বর্তীকালীন সরকার আর একটা পার্টি, এটাকে আপনি মনে করেন যে এটা স্বাভাবিক?
মানে এবং সেটা বিদেশের মাটিতে, এটা আমার দেশের মাটিতেও না, দেশের মাটিতে কিন্তু হলে তিনি তো এখানে একাধিকবার এনসিপির সাথে করেছেন, জামাতের সাথে করেছেন, এখানেও বিএনপির সাথে করেছেন। হ্যাঁ, এখানে যখন দ্বিপাক্ষীয় বৈঠক হচ্ছে একই সাথে তখন ঐকমত্য কমিশনের বৈঠকও চলমান। তার মানে আপনি দেশের মাটিতে যখন থাকেন তখন আপনি যে কোনো পার্টির সাথে যে কোনো সময় প্রয়োজনে আপনি কল করে নিতে পারেন। যদি আপনি একটা পার্টির সাথে বৈঠকে থাকেন, যদি অন্য কোনো পার্টির সেটা আপত্তি হয়, গণতান্ত্রিক অধিকার হচ্ছে ওই পার্টির, তারা বাইরে এটা ডেমনস্ট্রেশন করতে পারবে, প্রোটেস্ট করতে পারবে, পারবে না? কিন্তু বিদেশের মাটিতে এটা সম্ভব। সো এইখানে আমি বলতেছি যে এখন ধরেন যে মানে গণ অধিকার পরিষদ সহ আমাদের যে ইয়াং জেনারেশনের যে পার্টিগুলো, তাদের আসলে এই জায়গায় একটা মুখ্য ভূমিকা রাখার দরকার ছিল। কিন্তু আমরা যখন দেখি যে গণ অধিকার পরিষদ এই দায়টা থেকে পুরোপুরি নিজেকে মুক্ত করে নিচ্ছে, তাহলে ওই যে যেটা একটা কথা আছে না যে 2018 থেকে এটার প্রেক্ষাপট শুরু হয়েছে। যদি আমি এর আগের থেকে প্রেক্ষাপট ধরতে চাইবো, কিন্তু আমি তো যদি ধরিও যে 2018 থেকে প্রেক্ষাপট শুরু, তাহলে তো সকল তরুণেরকেই এই বিপ্লবের যে আপাত ব্যর্থতা, এটার দায়ভার তো নিতে হবে। কিন্তু এটা যদি এখন ধরেন, এটা কিন্তু এক ধরনের সাকসেস যে স্ট্যাবলিশ পলিটিক্যাল পার্টি এবং স্ট্যাবলিশ পলিটিশিয়ানরা তরুণদের মধ্যে এই ধরনের একটা বিভাজন তৈরি করতে পারা, এটা কিন্তু তাদের সাকসেস, এটা কিন্তু আমাদের সাকসেস না। সো এই জায়গায় একটু পরিষ্কার থাকাটা মানে উচিত। এখন ধরেন ওই যেই প্রেস কনফারেন্সটায় আসলে বিএনপি এবং আমাদের প্রেস সচিব এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রতিনিধি, তারা একসাথে মিলে করছেন, এবং সেইখানে আপনি আরও খেয়াল করেন, এটা তো খুবই মানে এখন চিন্তা করতে মনে হয় যে বর্তমান যে পররাষ্ট্র মন্ত্রী, উনি ওই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। কি পরিমাণ ঘোলাটে একটা বিষয় এটা দাঁড়িয়েছে। তো ঘোলাটে বিষয় শুধুমাত্র এক জায়গা থেকে আলাপ করলে তো হয় না, এটা একটা সার্বিক আলোচনার ব্যাপার। আমরা একটা বিরতিতে যাব। সামান্থা, আপনি অনেক বললেন, আমার আরেকটি প্রশ্ন থাকবে যে শেষ পর্যন্ত তাহলে রাষ্ট্রপতি, যেমন আপনি বলেছেন যে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে, যদি গ্রেপ্তার করে তাহলে উনি যে তার আগের যে সিদ্ধান্তগুলো ছিল, এই সিদ্ধান্ত কি একজন আসামির সিদ্ধান্ত হবে, সেই বিবেচনা হবে না ওই সময়ের দায় মুক্তি দিবে? আমি জানি না এটার আইন কি বলে, এটা নিয়ে আলোচনা করতে পারেন, এক। আর দুই নাম্বার হলো, আমাদের আরেকজন সংসদ সদস্য, তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন, কিন্তু দল থেকে বহিষ্কার হলেই পদ শূন্য হয় কিনা এ নিয়ে একটি টানাপোড়েন আছে, সেটি কি অবস্থা? একই সাথে প্রধানমন্ত্রীকে হঠাৎ করেই আজকে আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানতে পারলাম, এটি রাশেদ খানের জন্য বিশেষ করে, যেহেতু তিনি রাজনৈতিক সহকারী, যে ভারত আমন্ত্রণ জানিয়েছে, তাও ব্রিক্স সম্মেলনে যোগদান করার জন্য। বিরতি থেকে ফিরে এই নিয়ে আলোচনা চলবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 থেকে 1.5 মিনিট পরেই। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতির আমাদের দেশের যে সংবিধান রয়েছে, সংবিধান মোতাবেক রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, এবং একই ব্যক্তি সর্বোচ্চ 2 বার এই দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি, এবং রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী প্রথম স্থানে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সময়ের হিসাবে প্রায় 3 বছর 3 মাস ধরে এই পদে রয়েছেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। দর্শক, আপনাদের সুবিধার্থে এই তথ্যগুলো জানালাম। রাশেদ খান, আপনার কাছে আসছি, যে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলাম সংসদেও করেছিলেন, এবং সম্ভবত প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির গ্রেপ্তার চেয়েছিলেন। সামান্থাও এখন বললেন, সামান্থা শারমিনও বললেন যে গ্রেপ্তার হলে বা গ্রেপ্তার যদি করাই হয়, তারপরের প্রক্রিয়াটি কি? আর রাষ্ট্রপতি যদি এখন পদত্যাগ করেন, এরপরের প্রক্রিয়াটি কি? আপনি যেহেতু এখন সরকারের অংশেই চলে গিয়েছেন, আপনার কাছে এই জায়গাটি আমাদের প্রশ্ন থাকবে। নাহিদ ইসলাম কি আমার কাছে শপথ নিয়েছিলেন নাকি সামান্তা আপার কাছে? তিনি যার কাছে শপথ নিলেন তার অ্যারেস্ট তিনি চাইতে পারেন না, কারণ তার বৈধতা তিনি দিয়ে দিয়েছেন। একজন মানুষ অপরাধী মনে করেন, এখন আপনারা সবাই মিলে বললেন যে আপনি অপরাধী না, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব নিচ্ছেন, নাহিদ ইসলাম সেই কাজটাই করেছিলেন। তার হাতে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার অতীতের অপরাধগুলো তারা মূলত মাফ করে দিয়েছিলেন। যেমন রাষ্ট্রপতি একজন মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা মওকুফ করে দিতে পারে, চাইলে পারে না, রাষ্ট্রের অনুযায়ী, নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী। ঠিক একইভাবে ওই সময়কার ট্রানজিশনাল পিরিয়ডে তারা রাষ্ট্রপতিকে মাফ করে দিয়ে তার হাতেই মূলত তাকে নেতা মেনে শপথ নিয়েছিল।
সুতরাং মাপ যাকে করে দিলেন তাকে তো আপনি পরবর্তীতে আর অ্যারেস্ট করার জন্য আহ্বান করতে পারেন না। এটা নৈতিক স্খলন, যেটা নাহিদ ইসলাম এখন বলতেছে, তাই না? আমার কথা হলো যে আপনারা ভুল করে ফেলিয়েছেন, সেই ভুলের খেসারত আপনাদেরকে দিতে হবে, তাকেই মানতে হবে, এইটাই হলো খেসারত। এবং পুরো জাতি আপনাদের কারণে আজকে খেসারত দিচ্ছে। সুতরাং সামন্ত আপা যে কথা বলেছে তার সাথে আমি একমত না। তাকে আর অ্যারেস্ট করার সেই জায়গাটায় রাখেননি, কারণ তার বৈধতা আপনারা দিয়েছেন 18 মাস, আর তার বৈধতা তো এখনও আছে। তিনি হয়তো পদত্যাগ করতেছেন, কিন্তু পদত্যাগ করার পরে তাকে আবার ওই একই অপরাধে কোনোভাবে আসলে সাব্যস্ত করা যায় না। আচ্ছা, দ্বিতীয়ত আপা কথা বলছেন, আমার একটা কথা মনে পড়লো, মানে তিনিও রাষ্ট্রপতি। পদত্যাগটা কি আপনি এক ধরনের রায় বলছেন? মানে না না, আমি আগেই কোনো, বিশ্লেষণ আচ্ছা। করেছি। সেটা হলো যে নাহিদ ইসলামরা যে সময় শপথ নিয়েছেন, তার অপরাধগুলো ক্ষমা করার মধ্য দিয়ে তাকে মানে নেতা হিসেবে মেনে নিয়েছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুতরাং আচ্ছা। এখন আর তাকে নতুন করে অ্যারেস্ট করার প্রসঙ্গই আসে না। তার হাতে শপথ নিয়েছেন মানে কি, তাকে মাফ করে দিয়েছেন। রাষ্ট্রপতি যেমনিভাবে একজন অপরাধীকে মাফ করে দেয়, ঠিক একইভাবে আমাদের ওই সময়কার প্রধান উপদেষ্টা তিনি তাকে মাফ করে দিয়েছেন। আচ্ছা, এক কথা বলতে বলতে একটা জিনিস আমার মনে আসলো, আমি আবার গুগলে সার্চ দিলাম। আমার মনে আছে আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তো গণ অধিকার পরিষদের কিছু নেতৃবৃন্দ, শ্রমিক অধিকার পরিষদের এবং আপনার ছাত্র যুব সবাই মিলে মোটামুটি বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে। মূলত শেখ বসিরউদ্দিনকে এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা ফারুকী সাহেব, এই দুজনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে, হ্যাঁ, রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল তার পদত্যাগের দাবিতে। তো ওই দিন মোটামুটি মধ্যরাতের দিকে এখনকার জামাত নেতা, আমি এনসিপি নেতা বলবো না, কারণ তিনি এখন জামাতের নেতা হয়ে গেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। জামাত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের নেতা, মানে সে এনসিপির পদধারী না, নেতা। এখন সে জামাত নেতা। সেই বিশ্লেষণ পরে দিব, আগে আমি এটা শেষ আচ্ছা। করি। তো এই জামাত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সে আমাকে ফোন দিয়েছিল। ওই সময় গণ অধিকার পরিষদের সাথে মোটামুটি আলাপ আলোচনা হইতো, সম্পর্ক ছিল। ফোন দিয়ে বলছে যে ভাই, এইভাবে আপনাদের লোকজন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে, এখন রাষ্ট্রের যে অবস্থা, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে আসলে রাষ্ট্র তো একটা বিশৃঙ্খল উপায়ের মধ্য দিয়ে যাবে, বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আপনাদের পোলাপানকে একটু থামান। তো সে মোটামুটি আমি ভাবলাম যে হয়তো আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামরা চাচ্ছে না যে আসলে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করি, যে কারণে পরবর্তীতে আসলে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। আমি নিজে তাদেরকে থামিয়ে দিয়েছিলাম, এবং যে সময় আন্দোলন করার জন্য যাই আমার কাছে জিজ্ঞেস করেছিল, আমি অফিসে ছিলাম, আলরাজি কমপ্লেক্সের অফিসে। আমি বলেছিলাম ঠিক আছে, আসলে যেহেতু তারা এই শেখ বসিরউদ্দিনের ভাই, আওয়ামী লীগের ডামি এমপি ফারুকী সাহেব, সেও তো বিতর্কিত লোক, সে তো সবসময় পলক থেকে শুরু করে অনেকের সুবিধা নিয়েছে, তাই না? সুতরাং এই ধরনের বিতর্কিত লোক কোনোভাবে বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারে না। তো আমি তাদেরকে মোটামুটি অ্যালাউ করেছিলাম। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি মধ্যরাতে আমাকে ফোন দিয়ে সে বলল যে এইটা বন্ধ করার জন্য, মানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করা যাবে না। আপনি এখনই সার্চ দিয়ে দেখতে পারেন, আমি নিজেও একটু আগে সার্চ দিয়ে দেখলাম যে এখনো পর্যন্ত আসলে মিডিয়াতে ওই নিউজটা রয়ে গেছে। আমি এই যে আপনি দেখেন, আমি যদি দেখাই, এই যে দেখেন উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের মশাল মিছিল, বাট ওইটা সময় টেলিভিশনে আমি দেখেছি, মূলত রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে এই মিছিলটা হয়েছিল। তো যারা আসলে ওই সময় মানে শেখ বসিরউদ্দিন বলেন, ফারুকী বলেন আর রাষ্ট্রপতি বলেন, তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনটা অ্যালাউ করলো না, তারা কিন্তু ওই সময় চায় না যে পদত্যাগ করুক, তারা পরবর্তীতে আবার পদত্যাগ দাবি করলো। তার মানে কি, এই যে রাজনৈতিক ভণ্ডামি, মানে নতুন বন্দোবস্তের কথা বলে আসলে নতুন ভণ্ডবস্ত করা, এটা আসলে তরুণদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে না। দেখেন, আপনি বললেন জামাত ইসলাম একটা প্রতারকদের দল, আপনি বললেন যে জামাত ইসলাম ৭১-এর দায় আছে, ৭১-এর দায় নিয়ে আমরা তাদের সাথে জোটে যাব না। আপনি বললেন যে জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি। আপনি বললেন যে জামাত ইসলাম ভারতের এক্সটেনশন। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম এই কথা বলেছিল। এমনকি জামাত ইসলাম আদৌ ইসলামিক দল কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছিল এখনকার মানে জামাতের আরেকজন মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ। এই কথাগুলো বলেছিল না, তারা আবার জামাতের সাথে গিয়েছে। তো যাই হোক, তারা এখন মানে রাষ্ট্রপতির পদত্যাগ চাই, এখন মোটামুটি থেমে গিয়েছিল। আমার কাছে মনে হয় যে মাস দুয়েক ধরে চায় না। কেন চায় না আমি জানি না। তবে এখন যেটি হয়েছে যে রাষ্ট্রপতিকে মোটামুটি সে সরে যাক, এটা অনেকে চায়। একটা জামাতের সাথে কিন্তু সবচেয়ে বড় এবং দীর্ঘ জোট বিএনপির ছিল। জি,
শোনেন, এটার উত্তর দিবে, এটা অনেক চমৎকার উত্তর আশা করি আসবে। তার আগে শেষ না, আমি করি। তথ্য দিলাম, এটা না ঠিক আছে, আমি কোনো ওটাও প্রশ্ন না। বলবো। এখন আসলে মোটামুটি রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে রাষ্ট্রের কোনো সংকট সৃষ্টি হবে না। এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, জামাতের বা পরবর্তী প্রক্রিয়াটি কি হবে? কোনো রাষ্ট্রপতি এখন আসার সুযোগ নাই। আচ্ছা, আপনি যে প্রসঙ্গটা তুললেন, আবার যদি- পরবর্তী প্রক্রিয়াটি কি হবে এটা? না, পরবর্তী প্রক্রিয়া এখন তো স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবে, আচ্ছা, এবং পরে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। আচ্ছা। নির্বাচনে সংসদে ভোটাভুটি হবে। আচ্ছা, হ্যাঁ, সেই ঠিক আছে, অবশ্যই ঠিক সেই আছে। ভোটে তো আসলে জি, স্বাভাবিকভাবে বিএনপির বুঝতে পারছি। সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সুতরাং বিএনপি তো আসার সম্ভাবনা রয়েছে। আমরা কি BNP জানতে পারি যে মনোনীত আপনারা প্রার্থী। মানে কারা কে হতে পারেন? আচ্ছা, কোনো আমি ধারণা আছে? সেটা আসলে মানে আমার পক্ষে বলা মুশকিল, আচ্ছা, কারণ ঠিক আছে। এটা অত্যন্ত মানে খুবই প্রাইভেসি মেনটেন করে আমাদের মাননীয় ঠিক আছে, এটা প্রধানমন্ত্রী সহ confidential, okay. শীর্ষ নেতৃবৃন্দ তারা আলোচনা করে থাকেন যে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনীত করবে। আচ্ছা, আপা যে কথা বলেছিলেন যে 5 আগস্টের পরে জাতীয় সরকারের জন্য বিএনপিকে প্রস্তাব দিয়েছিল, আমি জানি না আদৌ কে প্রস্তাব দিয়েছিল, আমি জানি না। তবে ওই সময় যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আসলে 5 আগস্ট রাজি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। তো 5 আগস্ট আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যাকে রাজি করাইলেন, আবার বলছেন যে আমরা ওই সময় আসলে তাদেরকে জাতীয় সরকার করার জন্য বলেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম। আপনারা জাতিকে কেন বললেন না? জাতিকে যেহেতু আপনারা বলেন না, সুতরাং এখন বিএনপিকে দায় দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, বিএনপি কেন মনে করেন যে বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি? বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো, তাহলে হান্নান মাসুদরা এই যে থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনলো, এই দায়টা নেওয়া লাগতো। এই যে হাসনাত এবং সার্জিস ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এই দায়টা নেওয়া লাগতো। এই যে তদবির বাণিজ্য নিয়ে আসিফ মাহমুদ থেকে শুরু করে তার এপিএস, স্বাস্থ্য উপদেষ্টার পিও, নানান অভিযোগ তাদের বিরুদ্ধে, সেগুলোর দায় নেওয়া লাগতো। এরপর দুর্নীতি, ঘুষ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিআইবি বলছে সব থেকে বেশি হয়েছে, তার দায় নেওয়া লাগতো। এখন বিএনপি কেন দায় নিবে? বিএনপি তো জানে যে আমাদেরকে নামে মাত্র আমাদের 2-1 উপদেষ্টা নিবে, আর সব কাম তো তারাই করবে, তারাই সব নিয়োগ দিয়েছে। সুতরাং বিএনপি আমি মনে করি যৌক্তিকভাবে ওই ফাঁদে পা দেয়নি। আমরা যে ছাত্রদেরকে বিশ্বাস করেছিলাম, আমরা ধরেই নিয়েছিলাম যে তারা ভালো করবে, হ্যাঁ, তাদের নেতৃত্ব মেনেই পুরো জাতি রাজপথে নেমেছিল, কিন্তু তারা যে আসলে এইভাবে বিপথে যাবে, এটা আসলে খুবই দুঃখজনক। আমি কিচেন একটু ক্যাবিনেটের সামান্তার কথা কাছে বলে শেষ করব। কিচেন ক্যাবিনেট, 1 মিনিট শোনেন। কিচেন ক্যাবিনেটে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারাই ছিলেন, এবং তাদের সাথে আরও 3 জন উপদেষ্টা ছিলেন। আমি অতীতে নাম বলেছি, আজকে আর বিতর্ক সৃষ্টি করার জন্য নাম না বলি। আমি 3 জন উপদেষ্টার নাম বলেছি যারা নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলেন। আসিফ নজরুল স্যার, সালাউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা নির্বাচন সবসময় চেয়েছিলেন, এমনকি নির্বাচন না দিলে হয়তো তারা পদত্যাগ করতেন। বাট এই ছাত্রদের সাথে, 3 জন ছাত্র উপদেষ্টার সাথে আরও 3 জন উপদেষ্টা ছিল। কয়জন গেল? 6 জন, আর প্রধান উপদেষ্টা। এই 7 সদস্যের একটা কিচেন ক্যাবিনেট ছিল, হয়তো আপা জানেন না, আর একটু বিশ্লেষণ করবেন। ঠিক আছে। এবং দেখেন, এই যে আপনি তৌহিদ হোসেনের উদাহরণটা দিলেন, এই তৌহিদ হোসেন কয়েকদিন আগে কি বলেছে? তার বক্তব্য অনুযায়ী আপনি কিচেন ক্যাবিনেট নিয়ে কথা বলতেছেন, তিনি বলতেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আটকে রাখা যাবে না, এই কথা বলে নাই? এমনকি ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব মোটামুটি একই কথা বলেছে। আচ্ছা, এই যে 1/11 সুবিধাভোগী, এদেরকে কি বিএনপি প্রস্তাব দিয়েছিল? বিএনপি বরং বিরোধিতা করেছিল। তাহলে আপনারা এই সকল উপদেষ্টাদেরকে কেন নিয়োগ দিলেন? একটাই কারণ ছিল, কারণটা হলো আপনারা মনে করেছিলেন যে বিএনপির পরামর্শে যদি আমরা কোনো ডিসি নিয়োগ দিই, বিএনপির পরামর্শে যদি ভিসি নিয়োগ দিই, বিএনপির পরামর্শে যদি কোনো উপদেষ্টা নিয়োগ দিই, সেক্ষেত্রে আসলে আমাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা আসলে বাস্তবায়ন করতে পারবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এজেন্ডা ছিল জামাত এবং এনসিপিকে ক্ষমতায় আনা। দেখেন, এনসিপিকে একাধিকবার আশীর্বাদ করেছে, দলের কোনো নিবন্ধন ছিল না, তারপরেও 3 নম্বর দল হিসেবে জাতিসংঘ নিয়ে গেছে, আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দিয়েছে, বারবার বলেছে এই ছাত্রদের অনেকে আগামীতে মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। কেন? ওই যে প্রেস সচিব কি বলে নাই, নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হবে, তার মানে কি? এইগুলোই প্রমাণ করে যে এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্য এমন কোনো কাজ নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস করে নাই, শেষমেশ পারে নাই। শেষমেশ যখন পারে নাই, যে এনসিপিকে দিয়ে আসলে সম্ভবপর নয়, তখন বলা যায় যে হয়তো বিএনপিকে কিছুটা হয়তো মূল্যায়ন করেছে। আমি এটাই বলবো। সামান্তা শারমিন, আর রাষ্ট্রপতির কেন গ্রেপ্তার হবে না সেটার একটা পরিষ্কার ধারণা রাশেদ খান, আমি দুঃখিত, রাশেদ প্রধান তো আর এক নেতা, রাশেদ খান তার বক্তব্যে বললেন, তার পলিটিক্যাল আইডিওলজি থেকে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি এই যুক্তি খণ্ডন করতে পারেন, এবং একই সঙ্গে আমরা ওই যে ব্রিক্সের আলোচনাটা, যে হঠাৎ করেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত কিন্তু আমন্ত্রণ জানিয়েছে, আজকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সেইটি নিয়ে আলোচনা করতে চান। আপনি প্রথমে যুক্তি খণ্ডন করতে পারেন, তারপর একটু সংক্ষেপে যুক্তি খণ্ডন করে আমরা ওই প্রসঙ্গে যেতে চাই। আচ্ছা, রাষ্ট্রপতির যে দায়মুক্তি আদেশ, আপনি এটা কোশ্চেন রেখেছিলেন আগেরবার, যে রাষ্ট্রপতির দায়মুক্তি আদেশের বিষয়টা আমি মনে করি যে এইটা আইনকে আসলে নানানভাবে ব্যাখ্যা করা, এই কারসাজিটা করাই হচ্ছে আইনজীবীদের কাজ।
সো এখানে বিশেষত যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আইনমন্ত্রী বিভিন্ন জায়গায় কর্তা ব্যক্তি হয়ে ওঠেন, তারা আসলে আইনকে নিজেদের যে সুযোগ সুবিধা সেটার জন্যই ব্যবহার করে থাকেন। সো আমরা এটা দেখেছি যে এই পার্লামেন্টে এটাও তো বলতে শুনেছি যে আমাদেরকে নির্বাচন করতে দিত না, এই জন্য আমরা রাজি হয়ে গিয়েছি সেই সময় হ্যাঁ ভোট আমরা মিন করি না। সো এই ধরনের বক্তব্য যখন একটা পার্লামেন্টে আসে তখন আর যারা এই বক্তব্য উপস্থাপন করছেন তাদের আর কোনো সিরিয়াসনেস, কোনো ফ্যাক্টরে কোনো ম্যাটারে কোনো সিরিয়াসনেস আর এটা প্রুফ করা সম্ভব না আসলে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আপনার এটা আরেকটু মানে মডারেশনের জায়গা থেকে আপনাকে এটা আরেকটু শক্তভাবে করতে হবে যে কোনো একটা পার্টির যদি নেতা হয় তাহলে তাকে ওই পার্টির নেতাই বলতে হবে যতক্ষণ না পর্যন্ত উনি ফর্মালি ওখান থেকে পদত্যাগ করছেন বা পার্টি তাকে বহিষ্কার করছে। সো এইটা রেটরিকের খাতিরে যদি আমরা এটা করতে থাকি তাহলে আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো। আমি তাকে বলেছি যে নাসিরুদ্দিন বলেছেন কিন্তু পাটোয়ারি আমার কাছে এবং মনে হয় যে- দুইজনই বলেছি যে তারা জামাতের নেতা না। যেমন ধরেন আমাকে যদি এখন মানে ধরেন আমার পার্টিতে আমি অনেক সমালোচনা করি বলে আমাকে পার্টির ভিতরে বাইরে অনেকেই বলতে চান যে আমি বিএনপির হয়ে কাজ করছি, তার মানে কি এটা সত্য হয়ে যায়? না, এটা তো সত্য এবং বলে না। রাশেদ খান যেটি বলেছেন এই দায় রাশেদ খানের। বলে তো আপনাকে না, বলে, রাশেদ কিন্তু খানের। আপনি তো একটা দায়িত্বশীল জায়গা থেকে এটা বলতে পারেন না। রাশেদ খান যে যারা কথা বলে- বলেছেন আমি যতটুকু না, মনে করি। আমি- আগে যেভাবে আমি আমাদের আমার বিরুদ্ধে টাইম বলতো। না, ঠিক আছে, argument সামনে এর আপনি জন্য- না, না, কিন্তু it is not রাশেদ খান open যাদেরকে for জামাত argument। বলেছেন এটা আমার রাশেদ time- খানেরই দায়। আমার Okay, এখানে বলেন। টাইমটা জি, ওপেন ফর বলেন। আর্গুমেন্টের জন্য না। আমি যেটা বলছি, আমি আপনাকে দুইটা ঘটনা বলবো। এক, ভালুকায় ময়মনসিংহ 11 আসনে একটা সমস্যা তৈরি হয়েছে, আপনারা যদি একটু পেপার পত্রিকা খেয়াল করেন। ওখানে বিএনপির একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপির এখনকার এমপির বিরুদ্ধে মামলাও হয়েছে এবং বিএনপির এখনকার যিনি এমপি তাকে বহিষ্কারও করা হয়েছিল। সালেহ আহমেদ প্রিন্স এই মুহূর্তে বিএনপির ইমরান সালেহ প্রিন্স। ইমরান সালেহ প্রিন্স, আই এম সরি, ওনার একটা মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বহিষ্কারও করা হয়েছিল। তারপরে ইলেকশনের 1 বছর আগে তাকে আবার মনোনয়ন দিয়ে পার্টিতে আবার ফেরত নিয়ে আসা হয়, মনোনয়ন দেওয়া হয়, উনি জয়যুক্ত হয়ে আসেন, এখন উনি এমপি হিসেবে ফাংশন করছেন। না, উনি এমপি নির্বাচিত হননি, উনি যে পরবর্তীতে প্রশাসক হয়েছে। হ্যাঁ, না, আমি প্রিন্স ভাইয়ের কথা বলছি না, আমি বলছি যিনি এমপি এখন হয়েছেন, MP যিনি হয়েছেন। বর্তমান ময়মনসিংহ 11 আসনের এমপি, তো উনি নির্বাচিত হয়ে এসেছেন। নির্বাচিত হওয়ার পরেও ওইখানকার দখলবাজি চাঁদাবাজি নিয়ে বিএনপির একাংশ এত বিরক্ত যে ওনারা বারবার এটা কেন্দ্রতে জানাচ্ছেন কিন্তু এটা সমাধান পাচ্ছেন না। ওইখানে মাঠ দখল ঘাট দখল এহেনও কোনো অপকর্ম নাই যার সাথে এই লোক জড়িত না, এখনকার বর্তমান মাননীয় সংসদ সদস্য যিনি জড়িত না। কিন্তু এটা কি বিএনপি সমাধান করতে পেরেছে? বিএনপি যেটা করেছে ওয়েল অ্যান্ড গুড, একদম রিজভী সাহেবের যে বক্তব্য, মানে ওনার যে প্রেস রিলিজ, ওনার সাইন করা প্রেস রিলিজে শোকজ করা হয়েছে আবারও। ওনাকে কিন্তু পূর্বেও বহিষ্কার করা হয়েছে। একজন মানুষকে কতবার চেক করা লাগে? মানে আপনি যখন একজনকে আগের বার বহিষ্কার করেছিলেন, উনি এখন তারপরে রানিং এমপিকেই শোকজ করা হয়েছে। রানিং এমপিকে আবার শোকজ করা হয়েছে। এখন পরিস্থিতিটা কি? পরিস্থিতিটা হচ্ছে যে এই মুহূর্তে জেলা প্রশাসক হচ্ছে, ভাই যেটা বললেন যে ইমরান সাহেব প্রিন্স, উনি হচ্ছেন জেলা প্রশাসক। এখন ইমরান সাহেব প্রিন্স বলছেন যে এটা যিনি দোষী ব্যক্তি উনি শাস্তি জেলা পাবেন। প্রশাসক নাকি জেলা পরিষদের প্রশাসক? জেলা পরিষদের হ্যাঁ। প্রশাসক। সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপির যে চাঁদাবাজি, অপকর্ম, দুর্নীতি, এই সব কিছুর দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি এনসিপির দায় নেবে না, খুব ভালো কথা, মানে অন্য পার্টির দায় তো আপনাকে কেউ নিতে বলছে না, কিন্তু আপনি যা করছেন সেটার দায় তো আপনাকে অ্যাটলিস্ট নিতে হবে। এখন আপনি আরেকটা প্রসঙ্গে আসি যে এখানে এফবিসিসিআই এর ইলেকশন হবে সামনে, কিন্তু তার আগে এটার যে বিধিমালা সেটা সংশোধন করা হচ্ছে, বাণিজ্য নীতিমালা, এটা সংশোধন করা হচ্ছে। সংশোধন করে কি করা হচ্ছে? আগে ছিল 46 জন, এখন 2 জন বাড়ানো হয়েছে, 48 জনের ফোরাম হবে। তো এই 48 জনের ফোরামে 2 জন সহসভাপতি নির্বাচিত হবে। আমরা যারা রাজনীতি করি আমরা মোটামুটি এই বিষয়টা জানি যে কখন আপনাকে পোস্ট বাড়াতে হয়। আপনি নির্দিষ্ট 2 জনের কথা আপনার মাথায় না রাখলে পোস্ট বাড়ানো এটা আসলে সহজ কথা না। এখন আমার কথা হচ্ছে যে বিধিমালা সংশোধন করে কি আনা হচ্ছে? এখন দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা আসলে 27 মাসের চেষ্টা করেছেন, এর আগে 10 বছর ধরে ইলেকশন হয় নাই, ব্যবসায়ীরা একটা খুবই সঙ্গীন মুহূর্তে আছেন। তো তারা চাচ্ছেন যে যেভাবে হোক ইলেকশন হয়ে যাক, কিন্তু এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। নতুন যে ফোরাম হবে এখানে বাংলাদেশের ইতিহাসে প্রথম 12 জন সরকার মনোনীত ব্যক্তি বসবেন, উনি ইলেকটেড হন না। আমি এমনিতেও ধরেন এফবিসিসিআইয়ের মতো যত প্রতিষ্ঠান আছে, এমনিতেও আমি এই প্রতিষ্ঠানগুলোর যে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা সেটার প্রতি আমার কোশ্চেন আছে। আমি এটাকে এক ধরনের শঙ্কা দিয়েই দেখি, সন্দেহ দিকেই দেখি। কিন্তু
ওনারা এটা সরকার মনোনীত মানে 12 জনকে তো বসাবেনই। এখন সরকার মনোনীত কি, সরকার গভর্নমেন্ট চালাচ্ছে একটা দল, তাহলে এই দলের মানে সদস্যরাই তো আসলে হবেন, যেটা আমরা দেখে এসেছি ক্রিকেট বোর্ড অমুক তমুক, মানে আমরা বাংলাদেশ ব্যাংকেও দেখলাম, আমরা তো দেখতেই পাচ্ছি। এই আলোচনায় এগুলোর কানেকশন, আমি কানেকশনটা কোন জায়গায় বললেন আপনি যে আপনি মানে বারবার তো এই টার্মগুলো আসছে না, ভণ্ডবস্তু, তারপর হচ্ছে আমরা যা বলি আচ্ছা, সেটা আচ্ছা। করি না। তাহলে এখন আমার এক্সাম্পল কথা, হিসেবে আমি যেটা বলছি যে বিএনপি তাহলে আসলে কি করছে, এখন কথা হচ্ছে যে আমাদের এখান থেকে একটা সমাধান দরকার। ধরেন আমি যা বলছি আমি তা করছি না, পরে উনি যা বলছেন তা পরে করছেন না, কিন্তু আমরা একে অপরকে বারবার বলে যাচ্ছি যে আপনি এটা করছেন, আপনি এটা করছেন। এটা তো আমাদের 17 বছরের আমাদের হিস্ট্রি, পরস্পর দোষারোপ। পরস্পর দোষারোপ। এটা ধরেন একদম আপনি যদি বলেন যে আমাদের সৃষ্টি শুরু থেকে এই বাংলাদেশের ভূখণ্ডে এটাই হয়ে আসছে, কিন্তু ওন করা তো জানতে হবে। একটা হচ্ছে রেটরিক্যাল আপনি দোষারোপ করলেন, আর এটা হচ্ছে ফ্যাক্ট। আমি আপনাকে যে দুটো ঘটনা বললাম, এই দুটো ঘটনা হচ্ছে ফ্যাক্ট। আমি আপনাকে আরও বলতে পারবো না, আমি তো আর চাইলে আরও বলতে পারবো। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কি আমার রাষ্ট্রের ক্ষতি করছে না? আমরা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে আমরা যে আমি বিরতি থেকে আবার আপনার কাছে আসবো, তখন আপনি যদি আপনার এটা শেষ না হয় বলেন। কিন্তু আমার প্রশ্নটা, আমরা এখন একটু ভারতের দিকে যাব। ভারতে যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পদত্যাগ চেয়েছেন ছাত্ররা। এবং একই সঙ্গে ঠিক এই সময়ই ব্রিক্স সম্মেলনে অংশ নিতে, মানে এই সময় অংশ নিতে না, এই সময় হঠাৎ করেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স সম্মেলনের যাওয়ার জন্য। এবং একইভাবে বাংলাদেশ সেখানে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য অনুরোধ বা পরামর্শ দিয়েছে ভারতকে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। সামান্থা, আপনার কাছে আসছি। যুক্তি খণ্ডনের কোনো বাকি থাকলে খুব সংক্ষেপে শেষ করে আমরা যেতে চাই যে ককরোচ জনতা পার্টি, সেই ককরোচ জনতা পার্টি এর সাথে বাংলাদেশের আন্দোলনে মোটামুটি এক ধরনের মিল আছে। সেখানে প্রধান বিচারপতি এক ধরনের মন্তব্য করলেন, এরপরে তারা নামলো, তাদেরকে পুলিশ তাদের উপরে আক্রমণ চালালো, হামলা করলো, এবং এরপরে এখন তারা আন্দোলনে নরেন্দ্র মোদীর সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ চান। এই অবস্থা, এবং এটার সাথে কানেকশন কিনা জানি না, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো, বাংলাদেশ ভারতকে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য বলছে। এই সব কিছু নিয়ে আপনার অবজারভেশন জানতে চাই। আমার কাছে মনে হয় যে যে কোনো ধরনের বিদ্রোহ সুন্দর, যে কোনো ধরনের বিদ্রোহ এবং তার যে পলিটিক্যাল এক্সপ্রেশন, এটা যে কোনো ধরনের বিদ্রোহ সুন্দর। মানে আপনার তরুণদের বিদ্রোহ তো একরকমই হয়। ঠিক আছে, আপনি কথা বলেন, শেষে আমি দুটো বিদ্রোহের কথা বলবো। না, আপনার বিদ্রোহের তো আসলে আবার একটা সুন্দর হওয়ার জন্য তার কিছু আবার মেথডও আছে। জিওদার্নো ব্রুনোকে মারার জন্য বিদ্রোহ হয়েছিল, সক্রেটিসকে মারার জন্য বিদ্রোহ হয়েছিল। সেই দুই বিদ্রোহ আপনি কি কি সুন্দর? তাহলে এই ধরনের বিদ্রোহের সাথে আজকে সিজেপির যে বিদ্রোহ সেটাকে তুলনা করবেন? তুলনা করছি না, তুলনা করা ঠিক হবে না। আমাদের যে বিদ্রোহ, ধরেন আমাদের অনেকের ক্ষেত থাকতে পারে, আমাদের এখানে জুলাই অভ্যুত্থানে মনে হতে পারে যে আমরা মানে অনেকেই অনেক পিছনে ফিরে দেখতে চাচ্ছেন যে আমি কি ঠিক করলাম, ভুল করলাম, বা আসলে কি এটা কেমন ছিল। ফিরে দেখাটাকে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেটা আপনি আপনার পলিটিক্যাল ডিসিশন নিয়ে সে সময় করেছেন, মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, সেই বিদ্রোহকে তো আসলে সাধুবাদ জানাতেই হবে। আজকে তো আসলে আমরা যেটা দেখলাম, যেটা আমাদের বাংলাদেশে আসলে প্রত্যক্ষ করেনি, মানে তাদের বিদ্রোহে, মানে ভারতের যুবদের তরুণদের বিদ্রোহে তো একদম প্রথম সারির অভিনেতারা এসে সংহতি জানিয়ে গেছেন। এই ভাগ্য তো আসলে বাংলাদেশের হয় নাই। তো আবার এই কম্পারেটিভ আলোচনাটাও জরুরি। কম্পারেটিভ আলোচনা করতে গিয়ে আমার তাকে দোষারোপ করার কিছু নেই, আমার তাকে ছোট করারও কিছু নেই, তারও উচিত না আমাদেরকে ছোট করে কথা বলা। কিন্তু যেটা দেখতে হবে যে এই বিদ্রোহের যে এই অভিমুখটা আমরা চাই যে বাংলাদেশ যেভাবে এগিয়েছে তার চেয়ে বেটার হোক, কারণ আমরাও বেটার করতে চাই। কারণ আমরা পাশাপাশি দেশে আছি, আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপরে ডিপেন্ডেবল, নির্ভরশীল, এবং আমরা প্রভাবিত হই। ব্লাডি হবে, রক্তাক্ত হোক, আমরা তো সেটা চাই না। যত কম ব্লাডলেস আপনার, তত কম আসলে পরবর্তী যে প্রতিহিংসা, সেই বিষয়টা কম সামলাতে হয়। কিন্তু আবার বাংলাদেশের এটা ফেইট, আমাদের দেশের, আমাদের এই যে এই ভূখণ্ডের মানুষ প্রচুর রক্ত দেয়, প্রচুর রক্ত দিয়ে তার অর্জন খুব সীমিতই হয়। এই সীমিত অর্জনটা কেন হয় এটাকে ব্যাখ্যা করতে হবে, কিন্তু
আমরা যে ট্যাগ করছি এটাকে ছোট করা চলবে না। তো এই জায়গা থেকে আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী যখন যাবেন, ভিজিটে যাবেন, তখন অবশ্যই তরুণ যুবাদের প্রতি তার যে সমর্থন, তার যে এই এই তরুণদের যে মানে পলিটিক্যাল স্ফুরণ, এটা যে প্রত্যেক দেশেই আসলে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোন জেনারেশনকে আসলে আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে, সেই বিষয়টা যাতে উনি ব্যাখ্যা করে আসেন বা সমর্থন জানিয়ে আসেন, এটা আমি চাই। মানে ওই দেশের যে আন্দোলন হচ্ছে রাশিদ খান, তাদের জি আমরা একদম শেষ মুহূর্তে আমি একটা প্রশ্ন আপনার কাছেই চলে আসছি। না ঠিক আছে, তারপরে প্রশ্নটা করি। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ওই দেশে যে আন্দোলন হচ্ছে ওই আন্দোলনের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থন ব্যক্ত করে আসুক, তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমি এখন বলি। আচ্ছা, আমরা প্রথমত শেষ মুহূর্তে আপনার জন্য জি, 3 মিনিট। 3 মিনিট, আচ্ছা শেষ করব। দেখেন, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে ইনভাইটেশন দিচ্ছে ভারত, কারণ তারা আয়োজক। এখন এই যে ব্রিক্সের মধ্যে যে 10টি দেশ আছে, সেখানে ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, সৌদি আরব আছে, ইরান আছে। আমি গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর কথা বলে বেশি, ব্রাজিল সহ ইন্দোনেশিয়া, আরও কয়েকটি দেশ আছে। এখন আয়োজক দেশ তারা বিভিন্ন প্রতিবেশী দেশ বা বিভিন্ন দেশকে ইনভাইটেশন দিয়ে থাকে, তাই না? তো সেখানে মূলত ভারতে যাওয়া আসলে বিষয়টা এরকম না। বিষয়টা আসলে এই সম্মেলনে যেহেতু গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রতিনিধিরা আসবে, সুতরাং সেখানে একটি সরকার প্রধান তিনি আসলে তাদের সাথে অন্তত মানে রাজনৈতিক বলেন, আমি সাংস্কৃতিক স্ট্রেট বলেন, বলি আপনাকে, আমি যে কারণে বলেছি এই প্রশ্নটা, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তখন ব্রিক্সের আলোচনায় অংশ নেওয়ার পরে বাংলাদেশের ডিপ্লোমেসিটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কি হবে? আচ্ছা আসবো, তার আগে আমি শেষ করি যে অর্থনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতা মূলত এই 3টা উদ্দেশ্যেই তো ব্রিক্স কাজ করে পারস্পরিক। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি ব্রিক্সের সদস্য হতে পারে, সেটা কি মন্দ? অবশ্যই মন্দ নয়। এখন আপনাকে ইনভাইটেশন দিল, আপনি ইগনোর করলেন, দেন পরবর্তীতে আপনি যে ব্রিক্সের সদস্য হবেন, সেক্ষেত্রে কিন্তু ভেটো আসতে পারে। সুতরাং এই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা উচিত। হ্যাঁ, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, সামান্তা আপারাও প্রতিবাদ করেছে, বাংলাদেশের অধিকাংশ জনগণ গণ অভ্যুত্থানের সময়, এমনকি 24 সালের নির্বাচনের সময় যেমনিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের সময় একটা জনপ্রিয় স্লোগান ছিল দিল্লি না ঢাকা, এবং আমরা এই স্লোগান অসংখ্যবার দিয়েছি। সামান্তা আপা একবার মনে হয় বলেছিল যে দিল্লি না ঢাকা এই স্লোগান এরকম হওয়া উচিত না, তিনি অন্য একটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেটা এখন ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। তো যাই হোক, দিল্লি না ঢাকা এটা বাংলাদেশের একটা খুবই জনপ্রিয় স্লোগান, কারণ দিল্লি বাংলাদেশের জনগণের উপরে আগ্রাসন চালিয়েছে, এটা সত্য। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বলেন, সবসময় কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এবং এই প্রতিবাদ জানানোর কারণে যেটি বলা হয়ে থাকে যে একচ্ছত্রভাবে আওয়ামী লীগকে দিল্লি সবসময় সমর্থন দিয়েছে। তো আপনার আরেকটা প্রশ্ন ছিল, আমি ভুলে গিয়েছি, যদি প্রশ্নটা আমাকে মনে করিয়ে দেন। আমার প্রশ্ন ছিল যে আমি ব্রিক্সের কথা বলেছি এই কারণে যে আপনি যে 5টি নাম বললেন দেশের, মানে ব্রিক্সের যুক্তরাষ্ট্র নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ব্রিক্সে বাংলাদেশ যদি অংশগ্রহণ করে তাহলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বাংলাদেশের ডিপ্লোমেসিটা কেমন হবে, এটা আসলে কোন দিকে যেতে পারে, জিওপলিটিক্যাল এটা কোনো প্রবলেম না। মানে যুক্তরাষ্ট্র আমার তো পায়ে দড়ি বেঁধে রেখে নাই। আমাদের যে স্লোগান সেটি হলো সবার আগে বাংলাদেশ। দেখেন, জাতীয়তাবাদী রাজনীতি এটা এমন একটা দর্শন, এই দর্শনের মধ্যে সকল ধর্মের মানুষ আসলে এই জাতীয়তাবাদকে ধারণ করতে পারে। এই জাতীয়তাবাদের স্লোগান হলো বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে আমাদের ধারণ করতে হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ যে কথা বলেছেন যে আমি যার সাথেই বসি না কেন সবার আগে বাংলাদেশ। ভারতের সাথে আমাকে তো আলোচনায় বসতেই হবে, কারণ ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র। দেখেন, স্ত্রীকে ত্যাগ করা যায়, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশীকে ত্যাগ করা যায় না। আপনি আপনার প্রতিবেশীকে ত্যাগ করতে পারবেন না। প্রতিবেশীর সাথে ন্যায্যতা নিয়ে, আপনার মূল্যায়ন নিয়ে আলোচনা হতে পারে। ভারতের সাথে তো আমরা যুদ্ধ চাই না, যেটা মাহফুজ আলমরা বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে যুদ্ধ চাচ্ছিল। ভারতের সাথে আমাদের যে বিরোধগুলো আছে, এই বিরোধগুলো নিয়ে মীমাংসা করতে হবে। এই মীমাংসার জন্য তো বসতে হবে, আপনি তো দূরে বসে থেকে তো সমাধান হবে না। ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, সেই সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে আমরা কোনো রাখি বন্ধনের কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। সময় দিতে পারি, দ্রুত যদি কিছু বলার থাকে। না, আমার কাছে মনে হয় যে ব্রিক্সের এই সম্মেলনটা গুরুত্বপূর্ণ হবে যদি অ্যাকসেপ্ট করা হয়। এবং আমি যেটা বলবো যে দড়ি বেঁধে রাখার ব্যাপারটা তো আসলেই যুক্তরাষ্ট্র আমরা বাধ্য না, তার কোনো দেশের কাছে আমরা বাধ্য না। কিন্তু আবার এটাও তো হয় যে আমাদের যুক্তরাষ্ট্রের 250 বছর উদযাপন আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়ে যায়। তো
তো এটাও একটা দেখার বিষয়। বাংলাদেশের মানে আমি একটু শেষ করি, শেষ করেন। তো ভারতের আমি যে একদমই অল্প ভারতের সময়। সাথে আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো এত বছর হয়েছে সেটাকে উন্মুক্ত করা বা সেটাকে আসলে মানুষের সম্মুখে আনার ব্যাপারে এই সরকারকে একটা উল্লেখযোগ্য জি, ভূমিকা আপনাদের রাখতে দুজনকে হবে। আমাকে 10 ধন্যবাদ। সেকেন্ড দিলে আমি ভালো হতো। 10 10 সেকেন্ড সেকেন্ড আসলে দিই আসলে। বাংলাদেশের স্বাধীনতা দিবস সেটা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এরকম পার্লামেন্টে পালিত জি, হয়েছে। এটা আমি আপনাদের নিজে দুজনকেই গুগলে সার্চ করলেও ধন্যবাদ। আপনি পেয়ে যাবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আগামী দিনেও একই সময় আসবো, আমাদের সঙ্গেই থাকুন।